রাতের দিকে ছাওয়া রিদাদের বাসায় চলে আসে। রিদা তখন ঘুমাচ্ছিল। সেই বিকেলে ঘুম দিয়েছে, এখনো ঘুমাতে আছে। এর মাঝে নওশিন বেগম একবার ডেকে এসেছে মেয়েকে। খাবার খেয়ে ওষুধ খেতে হবে। তবে রিদা কোনো খবর নেই। শাওয়ার বাসায় এসে রিদার রুমে গিয়ে দেখে রিদা ঘুমাচ্ছে। সে রুমে ঢুকে শব্দ ছাড়া দরজাটা লক করে দেয়। যতই হোক, বাসায় শ্বশুর শাশুড়ি আছে, আবার ছোট একটা শালিও আছে। নেহাত রিদা অসুস্থ, তাই তো আসলো সে। রিদা সুস্থ থাকলে, সে ছুটিতে আসলে রিদাকে নিজেদের বাসা নিয়ে চলে যাবে। এভাবে শ্বশুরবাড়ি এসে থাকতে তার বেশ সংকোচ হচ্ছে। গতকাল আসার সময় সে ব্যাগে করে কিছু ড্রেস নিয়ে এসেছিল, তাই এখন এসে আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা হালকা টি শার্ট আর ট্রাউজার পরে বের হয়। তারপর এসে রিদার মাথার কাছে বসে। মেয়েটা বেঘোরে ঘুমাচ্ছে। সে যে এসেছে তার পাশে বসেছে, এসবের কোনো খবর নেই। হয়তো এটা ওষুধের সাইড ইফেক্ট হতে পারে। শরীরে এত আঘাতের জন্য তো কত ওষুধ দিয়েছে ডাক্তার। ঘুমের ঘোরে হৃদয়ের মাথা এক পাশে হেলে রয়েছে। সোজা হয়ে ঘুমাতে হচ্ছে তাকে। পায়ের আঘাতের জন্য পাশ ফিরতে পারে না। এজন্য ঘুমাতেও খুব অসুবিধা হয় তার। মাথাটা বালিশ থেকে প্রায় নেমে গিয়েছে, তাই মাথার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর আছড়ে পড়ে আছে। ঘুমের ফলে হৃদয়ের ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে আছে। বিষয়টা শাওয়ারের কাছে অনেক সুন্দর লাগে। হৃদয়ের মুখের কাছে হাত বাড়িয়ে ঠোঁট দুটো তার দু আঙুলে বন্ধ করে দেয়। তবে একটু পর আবারও আগের মতোই হয়ে যায়। শাওয়ার আলগোছে হৃদয়ের মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। চুলগুলো কেমন রুক্ষ হয়ে আছে। অ্যাক্সিডেন্টের পর চুলে আর হাত লাগানো হয়নি, তাই দুদিন আগের করা বেনুনিটা এলোমেলো হয়ে গেছে। সামনে থাকা ছোট ছোট চুলগুলো তাই প্রচণ্ড জ্বালাচ্ছে হৃদাকে। শাওয়ার হৃদার মুখের ওপর থেকে চুল সরিয়ে কানের পিছে গুজে দেয়। তারপর গালে হাত রেখে মৃত স্বরে হৃদয়কে ডাকতে থাকে। শাওয়ারের ডাক হৃদয়ের কানে পৌঁছাতে হৃদয় একটু নড়েচড়ে উঠে। তবে হাতের আঘাত পাওয়া অংশ বিছানার সাথে ঘষা খেতেই ঘুমের মাঝে সে চোখ মুখ কুঁচকে ফেলে। শাওয়ার আবারও হৃদয়কে ডাকতে থাকে। এভাবে বেশ কয়েকবার ডাকার পরে হৃদয় একটু বিরক্তি নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলে, আম্মু যাও তো, এখন খাবো না, আমার ঘুম হয়নি এখনো। আমি তোমার স্বামী বলছি, ওঠো হৃদা, অনেক ঘুমিয়েছো, এখন না উঠলে পরে আর রাতে ঘুম আসবে না। আমি ঘুমাবো, আরও পরে ঘুমাবে। খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। শাওয়ার জোর করে হৃদাকে তুলে বসিয়ে পেছন থেকে বালিশ সরিয়ে নিজে সেখানে বসে পড়ে। পেছনে শক্তপোক্ত আশ্রয় পেয়ে হৃদা হাত দুটো দুদিকে ছড়িয়ে দিয়ে আবারও শরীর এলিয়ে দেয়। তার পিঠ এখন শাওয়ারের বুকে স্নান করে নিয়েছে। শাওয়ার হৃদার হাত দুটো তার কোলের উপর রেখে দিয়ে পেছন থেকে তাকে হালকা করে জড়িয়ে ধরে। ঘুমের ঘোরে হৃদা এসব কিছুই অনুভব করতে পারছে না। শাওয়ার এতক্ষণে হৃদাকে তুলতে ব্যর্থ হওয়ার এবার অন্য পদ্ধতি অবলম্বন করে। পেছন থেকে নিজের হাত সামনে এনে হৃদার থুতনি ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারপর হৃদার বন্ধ চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে বলে, ওঠো সোনা, এখন কিন্তু আমি রেগে যাব।
হৃদার ঘুম ততক্ষণে একটু হালকা হয়ে গেছে। সে পিটপিট করে চোখ খুলতেই শাওয়ারকে নিজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শাওয়ারে বা টুপ করে হৃদার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। এবার হুঁশে থাকায় হৃদার গাল দুটো মুহূর্তে রক্তিম বর্ণ ধারণ করে। সে ঝ্যাপঝাপ করে শাওয়ারের দিকে তাকিয়ে থাকে। এটা কি হলো মাত্র? কিছু বুঝে ওঠার আগেই শাওয়ার কি কাজটা করে বসলো। তবে শাওয়ার একদম স্বাভাবিক, তার মাঝে কোনো দ্বিধা কিংবা লজ্জা নেই, কারণ হৃদা সম্পূর্ণটাই তার অধিকার। হৃদাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শাওয়ার ভ্রু নাড়িয়ে বলে, কি হয়েছে? এমন ট্যাচু হয়ে গেলে কেন? আরও লাগবে নাকি? হৃদার যেন কি হয়ে যায়। সে মন্ত্রমুগ্ধের মতো উপর নিচে মাথা নাড়িয়ে জানায় আবারও লাগবে তার। হৃদার সম্মতি দেখে শাওয়ার একটু অবাক হয়, মুখ ফুটে বলে, এটুতেই কেমন টমেটো হয়ে গেছো, আরেকটা দিলে তো বোধহয় স্ট্রবেরি হয়ে যাবে। যদিও স্ট্রবেরি আমার ফেভারিট ফুড। কথাটা শেষ করে হৃদাকে কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগেই শাওয়ার হৃদার ঠোঁট নিচে পেয়ে ঠোঁটে বেশ সময় ধরে ঠোঁট ছুঁয়ে রাখে। ততক্ষণে হৃদা জ্ঞান হারানোর পর্যায়ে চলে গেছে। গতবার যাওয়ার আগে হৃদার ঠোঁটের একপাশে আঁকা শাওয়ারের ঠোঁটের ছোঁয়ার রেশ অনেক দিন ছিল হৃদার মাঝে। তাহলে এবারে করা শাওয়ারের এ কাজের রেশ কতদিন থাকবে তা হৃদার জানা নেই। শাওয়ার হৃদাকে ছাড়তে সে লজ্জা পেয়ে মুখ সামনে ঘুরিয়ে নেয়। এতক্ষণে তার ঘুমটুম সব হাওয়া হয়ে গেছে। তার অবস্থা দেখে শাওয়ার হেসে বলে, যাক, তোমার ঘুম ভাঙাতে এই ট্রিকটা বেশ কাজে দিল। এরপর থেকে এভাবে ঘুম ভাঙাবো তোমার, ঠিক হবে না বলো? হৃদা লজ্জায় কিছুই বলতে পারে না। হৃদাকে কিছু না বলতে দেখে শাওয়ার পুনরায় বলে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, সবে তো শুরু এসবে। এবার অসুস্থ বলে বেঁচে গেলে নেক্সট টাইম ডোজটা আরও মারাত্মক হবে ইনশাআল্লাহ। হৃদা এবার এসব থেকে বাঁচতে একটু জোরেই বলে ফেলে, থামুন প্লিজ, আর কিছুই বলবেন না, আমার আমার কেমন যেন লাগছে। শাওয়ার মুচকি হেসে বলে, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। একসাথে এত কিছু সহ্য হবে না তোমার। দেখলে তো আমি কত ভদ্রলোক। হৃদা বিড়বিড় করে বলে উঠে, চরম অভদ্র অসভ্য লোক একটা। হৃদার এখন হাত নাড়াতে অসুবিধা হয় না। হাতের কনুয়ে শুধু রাস্তার সাথে ঘষা লেগে ছিলে গিয়েছিল, তাই তাড়াতাড়ি এখানের আঘাতটা শুকিয়ে যাচ্ছে। তবে হাতের আঘাতের সাথে কোনো কিছুর ঘষা লাগলে হালকা ব্যথা অনুভব হয়। আবার পায়ের হাঁটুর নিচের আঘাতটা বেশ বড় ছিল। দুদিনে তেমন উন্নতি হয়নি, তবে অপর পা ভালোই আছে। ওয়াশরুমে হৃদার জন্য একটা চেয়ার স্বদেশে টয়েল রাখা আছে। যেহেতু সে বসে কিছু করতে পারবে না, তাই এটাই তার জন্য দরকারি। শাওয়ার হৃদাকে কোলে করে ওয়াশরুমে পর্যন্ত দিয়ে আসে। বাকিটা হৃদা নিজেই সামলে নেয়। তারপর আবার তাকে রুমে নিয়ে এসে বেডে বসিয়ে দেয়। খাবার নিয়ে আসি, তবে খেয়ে ওষুধ খেতে হবে। একটু পরে খাই, ঘুম থেকে উঠে এখন খাবারের রুচি পাচ্ছি না। একটু পরে আমি নিজেই বলবো। আচ্ছা, তোমার ইচ্ছা, তবে খেতে তো হবেই। এমনি তুমি নাকি খাবার নিয়ে অনেক তালবাহানা করো, তাছাড়া তার নিদর্শন তো আমার সামনেই দেখতে পাচ্ছি। শুকনো পাটকাঠির মতো অবস্থা তোমার, যেন একটু হাওয়া দিলেই উড়ে চলে যাবে। নিজের দেহের এমন অপমান শুনে হৃদার সহ্য হয় না। সে কিছুটা রেগে বলে, নিজে একটা মোটা গন্ডার বলে কি সবাইকেও গন্ডারের মতো দেখতে চান? আপনি আপনি একটা পেট মোটা গন্ডার।
মাথা নষ্ট হয়ে গেল নাকি? আমার এত ফিটফাট দেহকে তোমার কাছে গন্ডারের দেহ মনে হচ্ছে? একবার এই গন্ডারের নিচে পড়লে তোমার মতো হৃদয়ের কোনো অস্তিত্ব থাকবে না। আপনি কিন্তু শাওয়ারের শেষ কথাটা হৃদয়ের মাথায় খেলতেই সে চুপ হয়ে যায়। অপরদিকে শাওয়ার মুচকি মুচকি হাসছে। হৃদা ঝড়গায় হেরে গিয়ে মুখ ফুলিয়ে বসে থাকে। শাওয়ার আর কিছু না বলে সোজা দরজা খুলে রুম থেকে বেরিয়ে পড়ে। ডাইনিং রুমে আসতেই দেখে নওশিন বেগম বসে আছেন। শাওয়ারকে দেখে তিনি উঠে বললেন, হৃদা উঠেছে বাবা? কখন তাকে ডেকে এসেছিলাম, উঠতেই চায় না। না মা, ও উঠেছে। বলছিলাম যে হৃদার খাবারটা আমার কাছে দিয়ে দেন, আমি খাইয়ে দিব। আর আপনারা সবাই খেয়েছেন তো? তোমার শ্বশুর একটু আগেই বাসায় আসলো, তোমার অপেক্ষা করছে, একসাথে খেতে বসবে। না মা, আপনারা খেতে বসে পড়ুন, আমার জন্য অপেক্ষা করবেন না প্লিজ, আমি হৃদার সাথেই খেয়ে নিব। কিন্তু তোমাকে রেখে আমরা কিভাবে? সমস্যা নেই, খেয়ে উঠুন আপনারা, আমাকে নিয়ে ভাববেন না, আমার এসবে কোনো সমস্যা নেই। নওশিন বেগম আর কিছু বলেন উনি হৃদা আর শাওয়ারের খাবার সাজিয়ে দেন। শাওয়ার খাবার নিয়ে আবারও রুমে চলে আসে। রুমে এসে দেখে হৃদা এখনো সেভাবেই বসে আছে। শাওয়ার খাবার নিয়ে এসে সামনে বসে বলে, হয়েছে, আর গাল ফোলাতে হবে না, মুখেই তো বলেছি, শুধু কাজের কাজ তো কিছুই করলাম না, এতেই এই অবস্থা। হৃদা তার দিকে তাকিয়ে বলে, আরেকবার এসব কথা বললে আর খাবই না, ওষুধ তো খাবো না। ওলে আমার পিচ্চি বউটা আমার থ্রেট দিচ্ছে দেখা যায়। ইস, ভয় পেয়ে গেলাম আমি। থাক, আর কিছু বলছি না, নাও খাওয়া শুরু করো। শাওয়ার যে তার সাথে মজা করছে তা হৃদয় স্পষ্ট বুঝতে পারছে। তবুও সে আর কিছুই বলে না, কারণ শাওয়ারের এমন মজা করা তো সে নিজেও এনজয় করছে। শাওয়ার আসার পর থেকে তার খুব ভালো লাগছে, তবে লোকটা তো চলেই যাবে আবার। তার আগেও কয়েকটা দিন একটা শান্তিতে কাটাতে চায় সে। তাই ঝামেলা না বাড়িয়ে সে চুপচাপ শাওয়ারের হাত থেকে খাবার খেয়ে নেয়। খাবার খাওয়ার এক পর্যায়ে শাওয়ার কিছুটা আফসোসের ভঙ্গিতে বলে, ভেবেছিলাম বিয়ের পর বউয়ের হাতে খাবার খাবো, আমি আরামে বসে থাকবো আর বউ আমায় খাইয়ে দিবে। এখন তো দেখছি সব উল্টো হচ্ছে আমার সাথে। আমার বউটাই আমার থেকে সব সেবা নিচ্ছে, আমারও কপাল। শাওয়ারের কথা এবার হৃদা আর রাগ করে না, বরং তার কথায় ভঙ্গি দেখে আরো হাসতে থাকে। হৃদার হাসি দেখে শাওয়ার বলে, হাসলে তোমায় খুব সুন্দর লাগে হৃদা, আর লজ্জা পেলে আরো বেশি সুন্দর লাগে। লজ্জায় যখন তুমি একদম স্ট্রবেরি হয়ে যাও তখন আরো বেশি কিউট লাগে।